আজকে আমাদের আলোচনার টপিকস হলো আর্কিমিডিস প্রিন্সিপাল। তো আর্কিমিডিসের সূত্র সম্পর্কে আমরা আলোচনা করার আগে আমরা প্লবতা সম্পর্কে জেনে নেব। প্লবতা বা একে বলা হয় বয়েন্সি, বা একে বলা হয় যে বয়েন্ট ফোর্স। তো এই প্লবতা সম্পর্কে আমরা জানার জন্য আমরা একটা মনে করে একটা পাত্র নিলাম। এই পাত্রের উপরে একটা ভারী বস্তু নিক্ষেপ করলাম পানির মধ্যে। তো ছোটোবেলায় মনে হয় তোমরা এরকম একটা করছো যে হচ্ছে পুকুরের পাশে দাঁড়িয়ে অথবা নদীর পাশে দাঁড়িয়ে ঢিল নিক্ষেপ করেছো পানির মধ্যে। আমি করেছি, অনেক করেছি ছোটোবেলায়, তোমরাও নিশ্চয়ই করেছো। তো এই যে ঢিল নিক্ষেপ করা হচ্ছে পানির ভিতরে, কখনো দেখা গেছে যে ঢিল জাতীয় কোনো কিছু নিক্ষেপ করা হচ্ছে, তো যেই বস্তুটি পানির মধ্যে নিক্ষেপ করা হচ্ছে বা পুকুরের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে সেটি পানির উপর কখনো ভেসে থাকছে, আবার কখনো কখনো পানির নিচে চলে যাচ্ছে, আবার কখনো কখনো পানির মাঝামাঝি অবস্থান রয়েছে। যদি আমরা মাঝামাঝি অবস্থানটা আমরা দেখতে পারি না, মেনলি আমি যেটা বলতে যাচ্ছি যে একটা বস্তু যদি পানির ভিতরে ফেলা যায় তাহলে তিনটা অবস্থা হতে পারে। এক নম্বর হচ্ছে বস্তুটি পানির উপর ভেসে থাকতে পারে। দুই নম্বর হচ্ছে অথবা পানির ভেতরে একদম তলায় চলে যেতে পারে। আরেকটা অবস্থা হতে পারে তিন নম্বর, যে উপরেও থাকলো না নিচে থাকলো না, এই মাঝখানে মানে মাঝ বরাবর, মানে ডুবন্ত অবস্থায় ভাসতেছে। মাঝ বরাবর বলতে ডুবন্ত অবস্থায় ভাসা আর কি, পানির ওপরেও না নিচেও নয়, ডুবন্ত অবস্থায় ভাসছে। এই তিনটা অবস্থা হতে পারে। এখন মনে করে আমরা এই পাত্রের ওপর থেকে একটা ভারী একটা বস্তু, এমন একটা ভারী বস্তু নিলাম যে বস্তুটা পানির মধ্যে একদম তলায় চলে যেতে পারে। একটা ভারী বস্তুকে যদি এখান থেকে ছেড়ে দিই, তো এই ভারী বস্তুর ওজন আছে একটা, তাই না? ভারী বস্তু একটা ওজন আছে, ভারী বস্তু একটা অভিকর্ষ বল আছে। তো সেই বলটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। আমরা কিন্তু জানি ওজন মানেও অভিকর্ষ বল, এটা মনে হয় নতুন করে বলার কিছু নাই। তো এনিওয়ে, তো এই হচ্ছে বস্তুর ওজনটা সরাসরি কাজ করবে নিচের দিকে। এখন দেখো, তুমি যদি বস্তুটাকে যদি এখান থেকে ছেড়ে দাও, বস্তু যে পরিমাণ গতিতে এই পানির উপর পড়বে, পানির উপরে পড়ার পরে বস্তুটা নিচে যখন যাবে তখন কিন্তু তার থেকে অনেক আস্তে যাবে। কথাটা একটু ভালো করে বুঝো যে এখান থেকে এই পানির উপরে আসার আগ পর্যন্ত কিন্তু বস্তু একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, বাট পানিতে আসার পরে বস্তুটা একটু স্লোলি নিচের দিকে পড়বে। কারণ বস্তু যখন ওপর থেকে নিচে এই পানি পর্যন্ত আসছে, বস্তুর উপর কোনো বাধা নাই। বাট যখনই বস্তুটা পানির ভিতরে ভেদ করে যখন আসছে, পানির কিন্তু একটা বাধা বল আছে। আমি প্লবতা সম্পর্কে আর কি ব্যাপারটা বলতে চাচ্ছি। বাধা বল আছে, এটা একটা উদাহরণ আমরা বলছি। আমি এখন পর্যন্ত বলিনি বাধা বলটা আসলে কি, মানে এখানে কি কাজ করছে। আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে টেনে ধরি। দেখো, তোমার হচ্ছে যখন আমরা পানির ভিতরে যখন ডুব দিয়ে যখন গোসল করি, দেখো পানির ভিতরে যখন আমরা ডুব দেওয়ার পরে কিন্তু আমাদের নিজের শরীরের উপরে কিন্তু ওপরের দিকে একটা বল অনুভূত হয়। পানির মধ্যে ডুবার চেষ্টা করছি, মানে আমরা নিচের দিকে ডুবার চেষ্টা করছি, বাট কেমন যেন মনে হচ্ছে আমার ডুবতে কষ্ট হচ্ছে পানির ভিতরে। মানে ডুব দিতে আমি যখনই ডুব দিচ্ছি, ডুব দেওয়ার সময় মনে হচ্ছে কিছু যেন আমাকে ওপরের দিকে একটু চাপ দিচ্ছে, একটা চাপ প্রয়োগ করছে। আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে মনে করো কলস ভর্তি, তুমি কলসে করে পানির ভিতরে পানি নিয়ে আসতে যাচ্ছ, কলসটাকে ডুবিয়েছো। যখন কলসটা ডুবন্ত অবস্থায় থাকবে তখন কলসটাকে উপরে তুলতে খুব সহজ হবে, বাট এই পানির উপর থেকে যখন তুলবা তখন কিন্তু একটু কঠিন হয়ে যাবে। মানে কলস ভর্তি পানি রয়েছে, সে পানিটাকে তুমি এই যখন এই হচ্ছে তরলের ভিতরে যখন কলসটা, যখন পানির ভিতরে যখন কলসটা ডুবন্ত অবস্থায় থাকবে, কলসটাকে খুব সহজেই টেনে নিয়ে আসা যাবে। আর যখনই পানির উপরে যখন তোলা হবে তখন কিন্তু কলসের ভার কিন্তু তোমার হাতের উপরে একটা কাজ করবে। অথবা কোনো একটা ভারী একটা বস্তু তুমি পানির ওপরে রেখেছো, একটা দেখবা তোমার হাতের পরে একরকম ভার অনুভূত হবে, বাট পানির ভিতরে যদি থাকে তখন দেখবা একটু হালকা লাগবে। কারণ কি? ফর হোয়াট? কারণ হচ্ছে যখন কোনো বস্তুকে পানির ভিতরে নেওয়া হয় তখন বস্তুর ওজন সরাসরি কাজ করে নিচের দিকে এমজি, এবং এই পানি কি করে বস্তুর ওপরে একটা ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে। বস্তুর সংস্পর্শে যে পানিগুলো রয়েছে, বস্তুকে যখন ডুবানো হয়েছে, এই যে পাত্রের পানিটা কি করবে, বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় বয়েন্ট ফোর্স, বা বয়েন্সি বলতে পারি আমরা, বা বলতে পারি আমরা প্লবতা বলতে পারি। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো যে প্লবতাটা কি। পানির ভিতরে যে কোনো বস্তু দিলেই দেখবা হচ্ছে তার উপরে একটা বল কাজ করে, পানি একটা ঊর্ধ্বমুখী একটা বল দেয়, সেটাকে বলে আমরা হলো প্লবতা। এই যে আমরা যখন পানির ভিতরে যখন গোসল করতে যাই, পানির ভিতরে যখন ডুব দিই, ডুব দেওয়ার সময় যে আমাদের উপরে একটা চাপ, মনে হচ্ছে কেউ যেন নিচের দিকে একটা চাপ দিচ্ছে, এই চাপ বলটাই হচ্ছে বল, এই প্লবতা।
বুঝছো নিশ্চয়। এখন আমরা যে বলছি যে হচ্ছে আহ, পানির ভিতরে যে এই একটা চাপ বল কাজ করছে প্লবতা, এই প্লবতাটা আসলে এই প্লবতার মান আমরা বুঝবো কী করে? এই প্লবতা আসলে প্লবতার ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো একটা পাত্রের ভিতরে তুমি কোনো একটা বস্তুকে ফেলছো, তরলের ভিতরে বস্তুকে ফেলছো, ওই বস্তু কি করছে, বস্তুটা পানির ভিতরে যাওয়ার সময় কিছুটা তরলকে ডিসপ্লেস করে ফেলছে, তরলকে সরিয়ে ফেলছে। তরল এর যে ডিসপ্লেসমেন্ট হবে, তরলের যে সরণ হবে, ওই সরণকৃত তরলের ওজনের সমান হবে হচ্ছে প্লবতার পরিমাণ। দেখো, ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা একটা বিকার নিলাম, বিকারের ভিতরে কিছু পরিমাণ তরল পদার্থ নিলাম। এখন এই বিকারের ভিতরে যদি একটা আঙুল ডোবানো হয় তবে তরল কিছুটা উপরের দিকে উঠে আসে। এর কারণ হচ্ছে যখন আঙুলটাকে তরলের ভিতর ডোবানো হয়েছে তখন আঙুল কিছু পরিমাণ তরল সরিয়ে দিয়ে নিজের জায়গা দখল করেছে, অর্থাৎ তরল অপসারণ করেছেন। সরিয়ে দেওয়া মানে আমরা বলি হচ্ছে অপসারণ করা। তো এই যে পরিমাণ তরল অপসারণ করা হয়েছে আঙুল কর্তৃক সেই পরিমাণ তরলে উপরের দিকে উঠে এসেছে, বা আমরা বলতে পারি যে আঙুল কর্তৃক যে পরিমাণ তরল অপসারিত হয়েছে সেই তরলের ওপরের দিকে একটা সরণ ঘটেছে, সামান্য কিছু সরণ ঘটেছে। এখন একটা আঙুল উঠিয়ে যদি দুইটা আঙুল তরলের মধ্যে প্রবেশ করানো হয় তবে দেখা যায় যে তরল আগের থেকে আরও বেশি ওপরের দিকে উঠে গেছে, কারণ এখন দুইটা আঙুল কর্তৃক অপসারিত তরলের পরিমাণ একটা আঙুল কর্তৃক অপসারিত তরলের পানির থেকে বেশি, যার ফলশ্রুতিতে দুইটা আঙুল কর্তৃক অপসারিত তরল ওপরের দিকে বেশি পরিমাণ সরণ ঘটেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আঙুল তরলের ভিতর দেওয়ার ফলে যে পরিমাণ তরল অপসারিত হয়েছে বা সরণ ঘটেছে সেই পরিমাণ তরলের ওজন আর এই আঙুলের উপরে যে প্লবতা কাজ করেছে সেই প্লবতা সমান। অর্থাৎ কোনো তরলের ভিতরে যদি বস্তু নিক্ষেপ করা হয় তাহলে ওই বস্তু কর্তৃক যে পরিমাণ তরল অপসারিত হবে বা যে পরিমাণ তরল এর সরণ ঘটবে সেই তরলের ওজন এবং ওই বস্তুর উপর যে প্লবতা কাজ করবে সেই প্লবতা সমান। দেখো আমরা এখানে আরেকটা ব্যাপার দেখব যে বস্তু যখন পানির ওপরে থাকে মানে পানিতে থাকে না তখন তার ওজন একরকম থাকে, আর পানির ভেতরে নিলে বা কোনো তরলের ভেতরে নিলে তার ওজন কমে যায়, মানে ওজন কম মনে হয়। ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা একটা বস্তু কল্পনা করলাম যে বস্তুটার ওজন হলো 5 কেজি। তো এই বস্তুটাকে আমরা এখন কোনো তরলের ভিতরে নিক্ষেপ করব। তো দেখব যে তরলে তার ওজন কত হয়। আমরা একটা পাত্র নিলাম, যে পাত্রের ভিতর তরল রয়েছে এবং পাত্রের আমরা ডান দিকে দেখছি একটা হচ্ছে অরফিস রয়েছে। তো পাশে আরও একটা ছোট্ট একটা পাত্র নিলাম আমরা। এখন এই বস্তুটাকে আমরা যদি ভেতরে নিক্ষেপ করি দেখা যাচ্ছে যে তরল ওপরের দিকে সরণ ঘটলো এবং সরণ ঘটা তরল পাশের ছোট পাত্রটাতে পড়ে গেল। এখানে বস্তুর ওজনের বিপরীত দিকে একটা প্লবতা কাজ করছিল যেটাকে আমরা বয়েন্ট ফোর্স বলছি। আবার ডান দিকে ছোট পাত্রে যে তরল জমা হয়েছে সেটাকে আমরা বলছি ডিসপ্লেসেড ওয়াটার, অর্থাৎ অপসারণকৃত যে তরল সেই তরলটা বস্তুর ওজন কর্তৃক যে তরল অপসারিত হয়েছে সেই তরল। আর আমরা জানি অপসারিত তরলের ওজন আর প্লবতা দুইটা সমান। আর তাই আমরা এখানে বলতে পারি যে এই ডিসপ্লেসেড ওয়াটারের ওজন আর এখানে যে বয়েন্ট ফোর্স বা প্লবতা কাজ করছিল দুইটা পরস্পর সমান হবে। তো এখানে আমরা আরও একটা কথা বলতে পারি, দেখো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে বস্তুর বাতাসে যে পরিমাণ ওজন ছিল তরলের ভিতরে সে পরিমাণ ওজন কিন্তু আর এখন নাই, কারণ বাতাসে বস্তু থাকা অবস্থাতে দেখো যে যন্ত্রে যে রিডিং দেখাচ্ছিল তরলে ওজন থাকা অবস্থাতে কিন্তু তার থেকে কম রিডিং দেখাচ্ছে। আশা করি এখান থেকে ভালো করে ক্লিয়ার হয়ে গেছে যে বস্তু বাতাসের একরকম ওজন নির্দেশ করবে আর তরলের ভিতরে তার থেকে কম পরিমাণ ওজন নির্দেশ করবে, তার কারণটা আমরা জানবো ইনশাল্লাহ। দেখো বস্তু যখন ওপরে যখন আসে তখন বস্তুর ওজন সরাসরি ভার্টিক্যালি কিন্তু কাজ করছে নিচের দিকে, বস্তুর ওজন ভার্টিক্যালি নিচের দিকে কাজ করছে এমজি, এর উপরে কিন্তু কোনো বাধা বল নাই। বাট যখনই দেখো মানে এটা সরাসরি কিন্তু নিচের দিকে, যদি কোনো বাধা বল যদি না থাকে তাহলে নিচের দিকে পড়ে যাবে। বাট যখন এটা পানির ভিতরে যখন আসছে তখন দেখো পানির ভিতরে যখন পড়তেছে, এটা পানির ভিতরে পড়ার পরে বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে, আর প্লবতা বা বয়েন্ট ফোর্স কাজ করছে কোন দিকে, উপরের দিকে। এখন এই যে পানির ভিতরে বস্তুর ওজন কত, পানির ভিতরে বস্তুর ওজনটা হবে এই দুটো লব্ধি। পানির ভিতরে বস্তুর ওজন কত হবে, আমরা পানির ভিতরে বস্তুর ওজনকে যদি ধরি ডাব্লু ইকুয়াল টু
এই দুটো লব্ধি যে বল সেটা হবে হচ্ছে পানির ভিতর বস্তুর ওজন। এই দুটো লব্ধি বল। আশা করি আমার কথাটা বুঝছো। আর পানির ভিতরে আর পানির উপরে বস্তুর ওজনকে বলা হয় বস্তুর প্রকৃত ওজন, আর পানির ভিতরে বস্তুর ওজনকে বলা হয় পানির আপাত ওজন, সরি, বস্তুর আপাত ওজন। তার মানে আমরা ডাব্লুকে বলছিলাম আপাত ওজন। তাহলে আপাত ওজন ইকুয়াল টু হবে বস্তুর প্রকৃত ওজন মাইনাস প্লবতার পরিমাণ, মাইনাস প্লবতার পরিমাণ। তো এখন এই প্লবতার পরিমাণ আমরা কতটুকু সেটা জানবো কী করে? প্লবতার পরিমাণ আমরা জানতে পারবো যে এই বস্তুটার পানির মধ্যে আসার ফলে পানি কি পরিমাণ, পানি বা তরল, আমরা বারবার পানির কথা বলছি, অন্য তরলের ক্ষেত্রে কিন্তু একই কথা। এই বস্তুটা তরলের মধ্যে আসার ফলে তরল কি পরিমাণ অপসারিত হয়েছে বা সরে গেছে, কি পরিমাণ তরল সরে গেছে বা কি পরিমাণ তরল পড়ে গেছে। এখন সরা আর পড়া দুইটার মধ্যে কথা হয়েছে। যদি এমন হয় যে পানিটা মানে বস্তুটা পানির ভিতর দেওয়ার আগে বা বস্তুটা তরলের মধ্যে দেওয়ার আগেই তরলটা একদম এই পাত্রের কানায় কানায় ভর্তি ছিল, তখন বস্তুটা তরলের ভিতর দিলেই তরল কিন্তু পড়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা বলবো বস্তু দেওয়ার ফলে যে পরিমাণ পানি পড়ে গেছে সেটা, যদি কানায় কানায় ভর্তি থাকে। আর যদি এমন হয় বস্তু কানায় কানায় পানি কানায় কানায় ভর্তি থাকে বা তরল কানায় কানায় যদি ভর্তি থাকে তাহলে। আর যদি এমন হয় তরল কানায় কানায় ভর্তি নাই, তখন কি হবে, এই বস্তুটা তরলের ভিতরে আসার ফলে যে পরিমাণ তরল সরে গেছে তার উপর ভিত্তি করে আমরা প্লবতার পরিমাণ বলতে পারবো। তো এখানে অনেকেই ব্যাপারটা ভুল বোঝে, মনে করে যে মনে হয় বস্তুর মধ্যে বস্তু তরলের ভিতর দেওয়ার ফলে যে পরিমাণ তরল পড়ে যাবে সেই পড়ে যাওয়ার তরলের ওজনটা আর প্লবতা সমান, এরকম মনে করে। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। তুমি বস্তুটা পানি পড়ে যাক আর না যাক বা তরল পড়ে যাক আর না যাক তার সাথে কোনো এটা হলো ডিপেন্ডেবল নয়, তার উপর এটা নির্ভর করে না। তুমি বস্তুকে তরলের ভিতর ডোবালে তরল যতটুকু তরল সরে যাবে সেই সরে যাওয়া তরলের ওজনটার পরিমাণই হচ্ছে প্লবতা। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো? তার মানে আমরা ইনডিরেক্টলি কথাটাকে এইভাবে বলতে পারি যে একটা বস্তুকে যদি তরলের ভিতর নিয়ে আসা হয়, তরলের উপরে বস্তু যে বাধা বলটা দেবে সে বাধা বলের পরিমাণটা হলো বস্তুটা তরলের ভিতর দেওয়ার ফলে যে পরিমাণ তরল সরে গেছে, যে পরিমাণ তরল তার অবস্থান থেকে সরে গেছে সেই পরিমাণ তরলের ওজনের সমান। তাহলে আমরা কি বলতে পারি, প্লবতা সমান, আমরা এখানে লিখি যে প্লবতা ইকুয়াল টু বস্তু ডুবানোর ফলে, আমরা ডুবানোর কথা না বলতে পারি বস্তু পানিতে নেওয়ার ফলে বা বস্তু তরলে নেওয়ার ফলে, তরলে নেওয়ার ফলে যে পরিমাণ তরলের সরণ ঘটে তার ওজন। আশা করি বুঝে গেছো যে প্লবতাটা কি। তার মানে আমরা বলতে পারি যে বস্তু তরলের ভিতর দেওয়ার ফলে তরল যতটুকু সরণ হয়েছে তার ওজনটাই অ্যাকচুয়ালি এই বস্তুর উপরে তরল কর্তৃক বাধা বলে পরিমাণ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, প্লবতাটাও ক্লিয়ার হয়ে গেছে, প্লাস আপাতত জন্য ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে যদি বলি যে মনে করো এই বস্তুর ওজন মনে করো হচ্ছে 5 কেজি। এখন এই বস্তুটা পানির ভিতরে নিয়ে আসার ফলে বস্তুর উপরে 2 কেজি বাধা বল কাজ করছে। তাহলে আমরা এটাকে এইভাবে দেখাতে পারি যে বস্তুর উপরে সরাসরি 5 কেজি ওজন কাজ করছে নিচের দিকে, আর তরল কর্তৃক উপরের দিকে বাধা বল কাজ করছে 2 কেজি। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে বস্তুর ওপর এখন আমরা কিন্তু দেখাচ্ছি বস্তুটা এখন তরলের মধ্যে আছে তখনকার অবস্থাটা বলছি যে বস্তুর অ্যাকচুয়ালি ওজন ছিল 5 কেজি, তো সে 5 কেজি কাজ করছে নিচের দিকে তরলের ভিতর, আর এই তরল ওপরের দিকে বাধা দিচ্ছে 2 কেজি। তাহলে এই বস্তুর লব্ধি বলে এখন কত হবে, 3 কেজি। সো পানির ভিতরে বস্তুর আপাত ওজন হবে 3 কেজি। আশা করি ব্যাপারটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা প্লবতা বলতে কি বলতেছি, প্লাস পানির ভিতরে বা তরলের ভিতরে বস্তুর ওজন কেন কম হয় এবং আপাত ওজন কি এবং প্রকৃত ওজন কি। আশা করি এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, প্লবতা সম্পর্ক ক্লিয়ার হয়ে গেছে। দেখো এখান থেকে আমরা আরও একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু বললাম প্লবতা ইকুয়াল টু তরলে নেওয়ার ফলে বস্তু তরলে নেওয়ার ফলে যে পরিমাণ তরলের সরণ ঘটে তার ওজন। তো এই যে বস্তুটা তরলের ভিতর নেওয়ার ফলে তো তরলের সরণ ঘটেছে, তাই না? বস্তু না আসলে তো তরলের সরণ ঘটতো না। তো আমরা এখানে এই তরলের সরণকে আমরা আরেকটা কথা দ্বারা প্রকাশ করতে পারি, বস্তু নেওয়ার কারণে তরল এর সরণ ঘটেছে, তো তরলের সরণ ঘটাকে আমরা বলতে পারি তরল অপসারণ।
বস্তু তরলকে অপসারণ করেছে মানে তরলকে সরিয়ে দিয়েছে, সরিয়ে বস্তু তার জায়গা দখল করেছে, তরলকে সরিয়ে ফেলেছে। তাই আমরা এটাকে বলতে পারি তরলের অপসারণ। মানে তরলের অপসারণ মানে কিন্তু এমন মনে করে নিও না যে তরল পড়ে গেছে। তরলের সরণকে আমরা বলছি তরলের অপসারণ। আশা করি বুঝছো। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে প্লবতা ইকুয়াল টু অপসারিত তরল। প্লবতা ইকুয়াল টু বস্তু কর্তৃক অপসারিত তরল। কথাটা কিন্তু আমরা এভাবে বলতে পারতাম। তো এখানে আমরা আরও একটা ব্যাপার একটু লক্ষ্য করছি, যে বললাম যে বস্তুর প্রকৃত ওজন ছিল 5 কেজি, মানে পানির ভিতর যাওয়ার আগে তার ওজন ছিল 5 কেজি। বাট পানিতে নেওয়ার ফলে পানির ভিতরে তার ওজন কাজ করছিল নিচের দিকে 5 কেজি, আর প্লবতা কাজ করছিল উপরের দিকে 2 কেজি, যেটা এখানে দেখিয়েছি। আর যার ফলে পানির ভিতরে বস্তুর ওজনটা হলো 3 কেজি। কারণ আমরা বলেছি পানির ভিতরে বস্তুর ওজনটা হলো ওই বস্তুর যে লব্ধি ওজন, যে লব্ধি বল কাজ করছে সেটা হলো বস্তুর ওজন। আশা করি আমার কথাটা বুঝছো, যে লব্ধি বলটা বস্তুর ওজন, যেটা একটু আগে আমি বললাম। তো তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি যে বস্তুর প্রকৃত ওজন ছিল 5 কেজি, কিন্তু পানিতে আসার ফলে তার ওজন হলো কত? 3 কেজি। তাহলে বস্তু পানিতে আসার ফলে কতটুকু ওজন হারালো? 2 কেজি ওজন হারালো। আচ্ছা, 2 কেজি ওজন হারালো, তাই না? তো তাহলে আবার এখানে আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, বস্তুর উপর কাজও করেছিল প্লবতা 2 কেজি। তাহলে কি আমরা বলতে পারি না যে প্লবতা ইকুয়াল টু পানিতে বস্তুর হারানো ওজন? অবশ্যই বলা যেতে পারে। তাহলে আমরা প্লবতাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে প্লবতা ইকুয়াল টু বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন ইকুয়াল টু তরলে বস্তুর হারানো ওজন। তাহলে আমরা বলতে পারি প্লবতা মানে তরলে বস্তুর হারানো ওজন, আবার প্লবতা মানে বস্তু কর্তৃক হচ্ছে অপসারিত তরল ওজন। বা আমরা এইভাবে বলতে পারি বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন ইকুয়াল টু তরলে বস্তুর হারানো ওজন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা বস্তুকে যদি তরলের উপর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা বললাম 3টা অবস্থা হতে পারে। বস্তুটা তরলের উপর ভাসতে পারে, অথবা বস্তুটা তরলের একদম নিচ পর্যন্ত ডুবে যেতে পারে, অথবা বস্তুটা এই ডুবন্ত অবস্থায় ভাসতে পারে। এই 3টা অবস্থা হতে পারে। তো কখন কি অবস্থা হবে সেটা আমরা একটু কয়েকটা কন্ডিশনের মাধ্যমে দেখব। তো শর্তটা বলার আগে এখানে আমরা আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করে নিই। আমরা যে বললাম যে একটা বস্তুকে তরলের ভিতরে দিলে ওই বস্তু কিছু পরিমাণ তরলকে অপসারণ করবে। তো অপসারিত তরলের ওজন আর প্লবতা সমান। এখন মনে করো আমরা একটা বস্তু নিয়েছি, তো ওই বস্তুর যে পরিমাণ আয়তন তরলের ভিতরে ডুববে, যে পরিমাণ আয়তন তরলের ভিতর ডুববে সেই পরিমাণ আয়তন আর এই বস্তু দ্বারা যে তরল অপসারিত হবে তার আয়তন সমান। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও বলছি কথাটা, যে মনে করো এই বস্তুর আয়তন হচ্ছে 10 ঘনমিটার। এই বস্তুটার আয়তন আমরা বলছি 10 ঘনমিটার। তো এই 10 ঘনমিটার আয়তনের ভিতরে মনে করো এই বস্তুটি ভাসছে, এইভাবে ভাসমান অবস্থায় আছে। জাস্ট এই যে যেটুকু পরিমাণ বস্তু ডুবে গেছে সেই ডুবন্ত অংশের আয়তন মনে করো আমরা বললাম 3 ঘনমিটার, এক্সাম্পল হিসেবে বললাম। তাহলে বস্তু পানির ভিতর ডুবে আছে 3 ঘনমিটার, আর 7 ঘনমিটার পানি বাইরে আছে। টোটাল বস্তুর আয়তন হচ্ছে 10 ঘনমিটার। তাহলে এই বস্তুটা যে 3 ঘনমিটার পানির মধ্যে ডুবে আছে, এই 3 ঘনমিটার, এই বস্তু 3 ঘনমিটার আয়তন, এবং এই বস্তু পানির ভিতরে আসার কারণে যেই পানি অপসারণ হয়েছে সে অপসারিত পানির আয়তনটাও 3 ঘনমিটার হবে। আশা করি বুঝছো আমার কথাটা। এবার বুঝছো যে বস্তু পানির ভিতরে নেওয়ার ফলে যে পরিমাণ আয়তন পানির ভিতরে ডুবে আছে সেই আয়তন, আর বস্তু পানিতে নেওয়ার কারণে যেই তরল এর সরণ ঘটেছে বা অপসারণ ঘটেছে সে অপসারিত তরলের ওজন সমান। আশা করি আমার কথাটা বুঝছো। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু বস্তুর যে পরিমাণ অংশে তরলে ডুবে থাকে তার আয়তন সমান। যেমন এই বস্তুর 3 ঘনমিটার আয়তন ডুবেছিল, তাই এই বস্তু দ্বারা যে পরিমাণ তরলের সরণ ঘটবে বা যে পরিমাণ তরলের অপসারণ ঘটবে তার আয়তনও 3 ঘনমিটার হবে। এখন এই বস্তুটাকে যদি এবার আমি দেখি যে না, এই 10 ঘনমিটারের বস্তুটা পুরোপুরি পানির মধ্যে ডুবে গেছে বা তরলের মধ্যে ডুবে গেছে, তখন আমরা কি বলবো বলো তো? বস্তুর আয়তন ছিল 10 ঘনমিটার, আর 10 ঘনমিটারই পানির মধ্যে ডুবে আছে। তাহলে কি আমরা বলবো না যে এই বস্তু 10 ঘনমিটারই, মানে পুরো আয়তনটা পানির মধ্যে যেহেতু ডুবে আছে, তাই এই বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তনও হবে 10 ঘনমিটার। আশা করি আমার কথাটা ভালো করে বুঝে গেছো যে আমি আসলে কি বলতে চাচ্ছি। এখন আসো যে আমরা একটু দেখি যে
বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন তো আমরা জানলাম, এখন আমরা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বের করব বা প্লবতা বের করব, কারণ আমরা জানি প্লবতা সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তাহলে আমরা এখন বলতে পারি যে প্লবতা ইকুয়াল টু বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন। যদি আমরা ধরি বস্তু কর্তৃক, আমরা একটু লিখি যে বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তনকে আচ্ছা স্মল লেটার ভি দ্বারা প্রকাশ করলাম আমরা, আর টোটাল বস্তুর আয়তনকে আমরা ক্যাপিটাল লেটার ভি দ্বারা প্রকাশ করলাম। তাহলে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটাই হচ্ছে প্লবতা, তাহলে প্লবতা ইকুয়াল টু এমজি, যেখানে এমটা হলো এই যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, তাহলে ভর। তো ভর সমান আমরা আবার কি জানি বলো তো, আয়তন ইন্টু ঘনত্ব। তো আমরা ধরি এই তরলের ঘনত্ব, মানে এখন এখানে ঘনত্বটা কার হবে, তরলের ঘনত্ব, যেহেতু আমরা বলছি কিন্তু তরলের ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটাই কিন্তু প্লবতা। এমটা হলো বস্তু কর্তৃক অপসারিত তরলের ভর। তো তরলের ভর যেহেতু বলছি, তাই তরলের আয়তন ইন্টু ঘনত্ব আমরা কিন্তু বলতে পারি, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। ওকে, তো এটা আমরা কোন এককে বলছি, যে যদি আমরা এটা হচ্ছে পরম এককে বলি, আমরা কিন্তু পরম একক এবং অভিকর্ষ এককের মধ্যে পার্থক্য ইতিপূর্বে দেখেছি। এটাকে যদি আমরা পরম এককে বলি তাহলে জি দ্বারা গুণ, আর যদি পরম এককে যদি না বলি, যদি জাস্ট অভিকর্ষ এককে বলি, আমরা কিন্তু ইতিপূর্বে বলেছি যে অভিকর্ষ এককে বল ইকুয়াল টু জাস্ট বস্তুর ওজন ইকুয়াল টু জাস্ট বস্তুর ভর অভিকর্ষ এককে। আর যদি আমরা পরম এককে বলি তাহলে ওজন ইকুয়াল টু এম ইন্টু জি। তা আমরা যদি অভিকর্ষ এককে বলি, তোমরা মনে হয় এইটাই এই চ্যাপ্টার অঙ্কগুলো সবই অভিকর্ষ এককেই করো। যদি আমরা অভিকর্ষ এককে যদি বলি তাহলে প্লবতা মানেই কিন্তু আমরা বলছি কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তো বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যেহেতু বলছি, তাহলে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটাই হচ্ছে প্লবতা। তাহলে আমরা ওজন যেহেতু বলছি, তাহলে আমরা যদি অভিকর্ষ এককে বলি তাহলে জাস্ট এম বলতে পারি, তখন কিন্তু হবে জাস্ট ভি ইন্টু রো। আর যদি তুমি যদি এটা পরম এককে বলতে চাও তাহলে এম জি, তাহলে ভি রো জি। এখানে রোটা কি, এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব। এবার আসো টোটাল বস্তুর ওজন কত, টোটাল বস্তুর ওজন ইকুয়াল টু এম, অভিকর্ষ এককে যদি বলি, আর এটা এম প্রাইম বললাম, টোটাল বস্তুর মানে অ্যাকচুয়ালি বস্তুর হচ্ছে ওজন। তাহলে অ্যাকচুয়ালি বস্তুর ওজন যদি এম হয়, মানে বস্তুর প্রকৃত ওজন আর কি, তাহলে বস্তুর ওজন আমরা ভর সমান জানি কি আয়তন ইন্টু ঘনত্ব, ভি ইন্টু রো। তো ভি ইন্টু রো যদি হয় তো আমরা এটাকে বললাম রো প্রাইম, ঠিক আছে, কারণ এই রো প্রাইমটাকে আমরা প্রকাশ করব হচ্ছে তরলের বস্তুর ঘনত্ব। এবার একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো, যখন বস্তু এরকম এরকম অবস্থায় ভাসছে তখন কিন্তু এই বস্তুর আয়তন ক্যাপিটাল লেটার ভি আর তরল কর্তৃক অপসারিত তরলের আয়তন স্মল লেটার ভি কিন্তু সমান নয়, কারণ এই বস্তুর আয়তন মানে পুরো আয়তন, আর তরল কর্তৃক অপসারিত তরল আয়তন মানে জাস্ট যেইটুকু পরিমাণ বস্তু ডুবে আছে তার আয়তন, দুইটা তো মোটেও সমান না, তাই না? বাট বস্তুটা যদি সম্পূর্ণ যদি ডুবে যায়, বস্তুটা যদি, আমার মনে হয় একটু একটু কনফিউশন হয়ে গেছে, এই কথাটা বারবার মাথার ভিতরে গেঁথে রাখুন যে বস্তু যতটুকু অংশ ডুবে থাকবে তার আয়তন এবং অপসারিত তরলের আয়তন সমান। তাহলে এইটুকু অংশের আয়তন আর এই পুরো বস্তুর আয়তন কিন্তু সমান নয়। এটার ক্ষেত্রে কিন্তু ভি গ্রেটার দেন স্মল লেটার ভি কি, তরল কর্তৃক অপসারিত বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন কোনটুকু, এইটুকু, এই বস্তু যেটুকু অংশ ডুবে আছে। বাট এটার ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে ভি ইকুয়াল টু স্মল লেটার ভি। কেন? কারণ এই পুরো বস্তুর আয়তনের সমপরিমাণ তরল অপসারিত হয়ে গেছে, তাহলে এই পুরো বস্তুর আয়তনও যা হবে, আবার অপসারিত তরলের আয়তনও তাই হবে, সমান হবে। আশা করি বুঝে গেছে। এখন আসলে আমরা মেনলি যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম সেটাই দেখি। এখানকার যে কন্ডিশনটা, বস্তু উপরে ভাসমান অবস্থায় রয়েছে, সামান্য একটু ডুবে ভাসতেছে, এটা ক্ষেত্রে কন্ডিশনটা হয় হচ্ছে এরকম, আমরা বললাম যে প্লবতাকে W1 বলছি, আর আমরা এখানে বলছি যে হচ্ছে বস্তুর ওজনের কথা বলছি। তো এখানে যদি W1 গ্রেটার দেন W2 হয় তাহলে এই কন্ডিশনটা প্রযোজ্য হয়, যখন প্লবতার পরিমাণ বস্তুর প্রকৃত ওজন থেকে বেশি হয় তখনই বস্তু ওপরে ভাসমান অবস্থায় থাকে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো।
আর এই ক্ষেত্রে দেখা গেছে যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষায় কম থাকে, বা আমরা উল্টা বলতে পারি যে তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব অপেক্ষা বেশি। এটা এই কন্ডিশনটা অবশ্যই একটু খাতায় লিখে নেবা যে তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব থেকে যদি বেশি হয় তাহলে বস্তুটি হচ্ছে তরলের উপরে ভাসতে থাকে, তবে একদম ওপরে ভাসবে না, কিন্তু সামান্য একটু হলেও কিন্তু সে ডুবে থাকবে। আশা করি বুঝছো আমার কথা। তো এটা মনে না রাখলেও কোনো সমস্যা না, অঙ্কের ক্ষেত্রে আমার এটাই কাজে লাগবে। তো আমরা ঘনত্ব দিয়ে চেক দিব। এটার ক্ষেত্রে দেখা গেছে যে যখন বস্তু, এটাকে বলা হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভাসা, একদম ডুবে যায়নি কিন্তু, কিন্তু একদম ডুবে যায়নি, যে সামান্য একটু ডুবে তারপর ভাসতেছে। নিমজ্জিত অবস্থায় ভাসা মানে বস্তু সম্পূর্ণ আয়তন যদি ডুবে যায় সেটাকে আমরা বলি নিমজ্জিত অবস্থায় ভাসা। মানে সম্পূর্ণ আয়তন ডুবে যদি ভাসতে থাকে তাহলে সেটাকে আমরা বলি নিমজ্জিত অবস্থায় ভাসা। তো নিমজ্জিত অবস্থায় ভাসার ক্ষেত্রে কন্ডিশন হলো তরলের ঘনত্ব এবং বস্তুর ঘনত্ব দুইটাই তরলের ঘনত্ব এবং বস্তুর ঘনত্ব দুইটাই সমান। এটা কিন্তু আমার পরবর্তীতে অঙ্কের জন্য কাজে লাগবে। এরপর আরও একটা আছে, আমি চিত্র আঁকাইনি, যে বস্তুটা সরাসরি একদম তলায় পড়ে গেছে মানে ডুবে গেছে। ডুবন্ত বস্তু কিন্তু বলতে আমরা শুধু এটাকেই বলি যে বস্তু একদম পুরোপুরি নিচে ডুবে গেছে মানে একদম তলায় পড়ে গেছে, সেটাকে বলি আমরা ডুবন্ত বস্তু। আর এই দুটো কিন্তু ভাসমান বস্তু, এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান আর এটা পুরোপুরি নিমজ্জিত অবস্থায় ভাসমান। মানে সামান্য একটু ডুবে ভাসমান আর এটা পুরোপুরি ডুবে ভাসমান। আর কোনো বস্তুই কিন্তু পৃথিবীতে কোনো বস্তুই কিন্তু একদম সম্পূর্ণ উপরে ভাসতে পারে না, কিছুটা হলেও নিমজ্জিত অবস্থায় থাকবে। আশা করি বুঝছো। আর বস্তু যদি এমন হয় একদম পুরোপুরি নিচে ডুবে যেয়ে ভাসতেছে, মানে টোটালি নিচে ডুবে গেছে, তার ভাসার কোনো চান্সই নাই, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যখন বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষায় বেশি তখন আমরা বলবো যে বস্তুটা পুরোপুরি নিচের দিকে ডুবে গেছে। ডুবন্ত বস্তুর শর্ত, এটা হলো ডুবন্ত বস্তুর শর্ত। আর এই দুটো হলো ভাসমান বস্তুর শর্ত। এটা পুরোপুরি মানে ওপরে ভাসমান অবস্থায়, মানে সামান্য একটু নিমজ্জিত অবস্থায় ভাসমান, আর এটা পুরোপুরি নিমজ্জিত অবস্থায় ভাসমান বস্তুর শর্ত। আশা করি বুঝে গেছো। এখন আমরা আর্কিমিডিসের সূত্র সম্পর্কে আলোচনা করতে পারি, কারণ আমরা প্লবতা সম্পর্কে ডিটেলস ধারণা পেয়ে গেছি। যদিও আমরা আর্কিমিডিসের সূত্রের মানে জানার আগে অলরেডি আর্কিমিডিসের সূত্রের ব্যাখ্যাটা আমরা পেয়ে গেছি, তো এখন শুধু আমরা সূত্রটা জেনে নেব। তো আর্কিমিডিসের সূত্র আমি লিখলাম না এখানে, তোমরা একটু লিখে নেও খাতায়। আর্কিমিডিসের সূত্রটা হচ্ছে এরকম: কোনো বস্তুকে, মানে কঠিন বস্তু আর কি, কোনো কঠিন বস্তুকে স্থির তরল কিংবা অন্য কোনো বায়বীয় পদার্থে সম্পূর্ণ অথবা আংশিকভাবে নিমজ্জিত করলে তা কিছু পরিমাণ নিজের ওজন হারায় বলে মনে হয় এবং হারানো ওজনের পরিমাণ অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এটা হলো আর্কিমিডিসের সূত্র। তো আমরা একটু ব্যাখ্যা করে ফেলি এটা। অলরেডি আমরা এখানে আর্কিমিডিসের সূত্রের উপরে প্লবতা জানার সময় ব্যাখ্যা করে ফেলেছি। আরেকবার একটু ব্যাখ্যাটা একটু আমরা আর্কিমিডিসের নিয়ম অনুসারে একটু জেনে নিই। আর্কিমিডিস বলতেছেন যে কোনো একটা বস্তুকে, একটা কঠিন বস্তুকে যদি তরল অথবা বায়বীয় পদার্থে, মানে স্থির তরল অথবা বায়বীয় পদার্থের ভিতরে যদি আংশিক অথবা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত বা ডুবানো হয় তাহলে ওই বস্তুর ওজন কিছুটা হারিয়ে যায়, এবং সে হারানো ওজনটা হবে এই বস্তু যে তরল অপসারণ করেছে বা তরলের স্মরণ ঘটিয়েছে সেই স্মরণ ঘটা তরলের ওজনের সমান, যেটা আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। 5 কেজি ওজনের একটা বস্তু ছিল, পানির ভিতরে নিয়ে তার ওজন হয়ে গেছে 3 কেজি। 5 কেজি ছিল, পানির ভিতর নিয়ে তার ওজন হয়ে গেছে 3 কেজি। তাহলে এই বস্তু পানিতে ওজন হারিয়েছে কতটুকু? 2 কেজি। তো এই 2 কেজিটা হবে এই বস্তু পানিতে আসার ফলে যে পরিমাণ তরল সরিয়ে দিয়েছে বা অপসারণ করে ফেলেছে সে অপসারিত তরলের ওজন সমান, যেটা কিন্তু আমরা বললাম প্লবতা, এতক্ষণ ধরে ব্যাখ্যা করছিলাম। আশা করি আমার কথাটা ভালো করে ক্লিয়ার হয়ে গেছে, আর্কিমিডিসের সূত্রটাও ক্লিয়ার হয়ে গেছে। তো আর্কিমিডিসের সূত্রটাকে আমরা ডুবন্ত বস্তু এবং ভাসমান বস্তু দুইটার জন্য এখন একটু প্রয়োগ করব, প্রয়োগ করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিছু দেখবো ইনশাল্লাহ। আমরা একটা বস্তু বিবেচনা করলাম, যে বস্তুটার ওজন W1, বস্তুটার ওজন হলো W1। তো আমরা এটাকে এভাবে বলতে পারি যে বাতাসে বস্তুর ওজন W1। তো বাতাসে বলার কারণ বস্তু পানির ভিতরে বা তরলের ভিতরে যাওয়ার আগে একটা ওজন থাকবে, তরলের ভিতরে যাওয়ার পরে ওজন কমে যাবে। তো আমরা তরলের বাইরে বলতে বাতাসকে বলবো আর কি। বাতাসে বস্তুর ওজন হলো W1। এবার এই বস্তুটাকে যদি আমি, মানে বস্তুটার কন্ডিশন হচ্ছে এরকম, আমরা একটু বলে নিই যে বস্তুর ঘনত্ব আমরা ধরি ρ1 এবং তরলের ঘনত্ব হলো ρ2।
তো ধরে নিই কন্ডিশনটা সেরকম ρ1 গ্রেটার দেন ρ2, অর্থাৎ বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি। যদি এই কন্ডিশন হয় তাহলে বস্তুটাকে যদি তরলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বস্তুটা একদম তরলের তলা পর্যন্ত ডুবে যাবে, যেটাকে আমরা বলছি ডুবন্ত বস্তু। আমরা ফার্স্টে দেখব হলো ডুবন্ত বস্তুর জন্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তারপর আমরা ভাসমান বস্তুর জন্য দেখব ইনশাল্লাহ। তা আমরা এখন যেটা দেখছি এটা ডুবন্ত বস্তুর জন্য। তো বস্তুটাকে যদি এখানে পানির উপরে যদি বা তরলের উপরে রাখি, তাহলে এই বস্তুটা একদম তরলের তলা পর্যন্ত চলে যাবে, অর্থাৎ বস্তু ডুবে যাবে। তো ধরি বস্তুটি তরলের ভেতরে, এর বস্তুর ওজন হলো W2। তো তরলের ভিতরে বস্তুর ওজন W2, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তরলের মধ্যে বস্তুর ওজন W2। এবার আমরা জানি যে বস্তুটা ভেতরে দিলে, তরলের ভেতরে দিলে অবশ্যই বস্তুর উপরে একটা প্লবতা কাজ করবে। তো আমরা তো জানি প্লবতা এবং প্লবতা এবং বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন সমান। তাহলে আমরা ধরে নিই যে প্লবতার পরিমাণ ছিল এখানে W3, প্লবতা বা অপসারিত তরল ওজন W3। তো এই পানির ভিতরে এখানে কি কাজ করবে? পানির ভিতরে কিন্তু আমরা জানি যে এখানে বস্তুর ওজন সরাসরি কাজ করবে ভার্টিক্যালি নিচের দিকে, তারপর হচ্ছে বস্তুর উপর প্লবতা সরাসরি কাজ করবে ভার্টিক্যালি উপরের দিকে। আর তরলে বস্তুর ওজন হবে এই বস্তুর নিজের ওজন এবং প্লবতার হচ্ছে লব্ধি, যেটা কাজ করবে সেই লব্ধিটাই। অর্থাৎ বস্তুর প্রকৃত ওজন কাজ করবে নিচের দিকে আর প্লবতা কাজ করবে উপরের দিকে, এর লব্ধিটাই তরলে বস্তুর ওজন, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে তরলে বস্তুর ওজনকে যদি বলি W2, তরলে বস্তুর ওজন ইকুয়াল টু বস্তুর প্রকৃত ওজন যা নিচের দিকে কাজ করছে, আর বস্তুর উপরে যে প্লবতা কাজ করছে সেটা, এই দুটো পার্থক্য। এনিওয়ে, তাহলে এই দুটো পার্থক্য তো হচ্ছে এর উপর লব্ধি বল, তাই না? কারণ পরস্পর বিপরীত দিকে কাজ করছে। এনিওয়ে, তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারি, বা W3 ইকুয়াল টু W1 মাইনাস W2, যেখানে W3টা হচ্ছে প্লবতা বা অপসারিত তরলের ওজন। আমরা কিন্তু আরও একটা কথা কিন্তু ইতিপূর্বেই একটু আগে জেনে আসলাম, সেটা হচ্ছে যে W3টা কি? W3 হলো অপসারিত তরলের ওজন। তা আমরা কিন্তু একটু আগে একটা কথা জেনে আসলাম যে একটা বস্তু তরলের ভিতর যে পরিমাণ আয়তন ডুবে থাকবে সেই আয়তন, আর ওই বস্তু যেই পরিমাণ তরল অপসারণ করবে সেই তরলের আয়তন সমান। তাহলে কি আমরা বলতে পারি না যে এখানে এই বস্তু যেহেতু সম্পূর্ণই ডুবে গেছে, তার মানে বস্তুর সম্পূর্ণ আয়তন আর এই বস্তু যে পরিমাণ তরল অপসারণ করবে তার আয়তন সমান? অবশ্যই কিন্তু আমরা বলতে পারি। আবার আমরা কিন্তু এখন যেটা দেখছি এটা কিন্তু হচ্ছে অভিকর্ষ এককে, আবারও বলছি কথাটা, অভিকর্ষ এককে কিন্তু দেখছি অভিকর্ষ এককে ওজন এবং ভর দুইটাই সমান। তাহলে এখন কি আমরা বলতে পারি না যেহেতু অভিকর্ষ এককে ওজন এবং ভর দুইটাই সমান, W3 আমরা বের করে নিই। W3 মানে হচ্ছে অপসারিত তরলের ওজন। তাহলে অপসারিত তরলের ওজন মানে আমরা বলবো অপসারিত তরলের ভর, যেহেতু হচ্ছে আমরা অভিকর্ষ এককে বলছি, অভিকর্ষ এককে ভর এবং ওজন সমান। জি দ্বারা আমরা এখানে গুণ করব না। আশা করি এই জিনিসটা সবাই ক্লিয়ার। তো এখন দেখো, তাহলে আমরা এখানে আবার বস্তুর ভর সমান আমরা কি জানি? বস্তুর ভর সমান আমরা জানি আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব। তাহলে আমরা তো এখানে বস্তুর ভর বলছি না, এটা হলো অপসারিত তরলের ভর বলছি। তাহলে অপসারিত তরলের ভর ইকুয়াল টু অপসারিত তরলের ভর ইকুয়াল টু অপসারিত তরলের আয়তন ইন্টু অপসারিত তরলের ঘনত্ব। তো তরলের ঘনত্বকে আমরা ρ2 দ্বারা প্রকাশ করেছি। এনিওয়ে, তাহলে আবার দেখো, আমরা যদি বলি বস্তুর আয়তন V, আচ্ছা অপসারিত তরলের আয়তন এবং বস্তুর আয়তন V দুইটা সমান না? অবশ্যই সমান। তার মানে কি আমরা এই আয়তনটাকে বলতে পারি না যে বস্তুর আয়তন? অবশ্যই বলতে পারি। তাহলে এখন আমরা W3 এর ভ্যালু লিখি, বস্তুর আয়তন ইন্টু অপসারিত তরলের ঘনত্ব, বা W1 মাইনাস W2, বা V ইকুয়াল টু W1 মাইনাস W2 ভাগ ρ2। এই ভিটা কি? বস্তুর আয়তন। অতএব বস্তুর আয়তন নির্ণয়ের আমরা একটা ফর্মুলা এখানে পেয়ে গেলাম। বস্তুর আয়তন ইকুয়াল টু বস্তুর বাতাসে ওজন সংক্ষেপে লিখলাম, মাইনাস বস্তুর তরলে ওজন সংক্ষেপে লিখলাম, বাই তরলের ঘনত্ব। তুমি তোমার মধ্যে একটু লিখে নাও, আমি বাংলায় বলতেছি। বস্তুর আয়তন ইকুয়াল টু
বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন বাই তরলের ঘনত্ব। এটা দিলে কিন্তু আমরা বস্তুর আয়তন পেয়ে যাবো। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য ছিল ফর্মুলাটা প্রমাণ করা। এই ফর্মুলা দিয়ে তুমি অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ, আশা করা যায়। এখান থেকে আমরা আরও একটা ব্যাপার দেখতে পারি, সেটা হচ্ছে বস্তুর পানিতে টানিতে কোনো কিছু না, বাতাসে থাকা অবস্থাতে বস্তুর ভর আমরা বলছি হলো W1, মানে পানির কোনো তরলেই দিই নেই, স্বাভাবিক অবস্থায় বস্তুর ভর হলো W1। তো আমরা যেহেতু অভিকর্ষ এককে বলতেছি, তাহলে ভর এবং ওজন সমান, তাহলে আমরা W1 এবং বস্তুর ভর দুইটা সমান বলতে পারি M1, সরি এখানে M3 লিখি, এনিওয়ে। তাহলে আবার আমরা জানি হচ্ছে যে ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তো বস্তুর আয়তনকে আমরা ধরেছি V, আর বস্তুর ঘনত্বকে আমরা বলেছি হলো ρ1। ওকে, বা তাহলে আমরা এখানে বলতে পারি W1 = V ρ1। তো এটাকে একটু এই সাইডে লিখে, জায়গা যেহেতু কম। তাহলে ρ1 সমান আমরা কি বলতে পারি বলো তো? ρ1 সমান বলতে পারি W1 ভাগ V, বা ρ1 সমান W1 ভাগ V। দেখো তো আমরা হচ্ছে বস্তুর আয়তন নির্ণয়ের ফর্মুলা কি পেলাম? বস্তুর আয়তন নির্ণয়ের ফর্মুলাটা পেলাম এটা। তাহলে কি আমরা এখানে লিখতে পারি না যে বস্তুর আয়তন এবং এই যে এই ফর্মুলার মাধ্যমে যে আয়তন পেলাম সেটা সমান? এটা তো আমরা বস্তুর আয়তন পেলাম, তাই না? বস্তুর আয়তন = বস্তুর বাতাস আয়তন মাইনাস বস্তুর তরল আয়তন বাই বস্তুর ঘনত্ব, সরি বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর তরল ওজন বাই তরল ঘনত্ব। তাহলে আমরা লিখতে পারি এটা V, এই V এর বদলে এটা, কারণ বস্তুর আয়তন এবং অপসারিত তরল আয়তন, এটা কিন্তু অপসারিত তরল আয়তন আবার বস্তুর আয়তন সমান। তাহলে আমরা এটা লিখতে পারি এখানে, এই V এর বদলে লিখলাম W1 মাইনাস W2 ভাগ ρ2। তো এই জিনিসটাকে আমরা একটু আলাদা জায়গায় আমরা লিখি, যে এই জিনিসটাকে আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি লিখতে পারি যে, বা ρ1 = দেখো এর নিচে কিছু না, মানে কি একটা 1 আছে, ভগ্নাংশকে যদি উল্টে দিই W1 ইন্টু এটা কি লব হর হয়ে যাবে, আর হর লব, আর হচ্ছে লব হর হয়ে যাবে, আর হর হয়ে যাবে লব, উল্টে যাবে। আশা করি বুঝতে পারছো। বা তাহলে আমরা ρ1 সমান কি বলতে পারি এখানে? W1 ρ2 বাই W1 মাইনাস W2। তো এটা কি বলো তো? বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব। তাহলে আমরা এখানে কিন্তু বস্তুর ঘনত্ব দিয়ে কিন্তু দেখলাম, ρ1 বলতে আমরা বস্তুর ঘনত্বকে বলেছি কিন্তু এখানে। তাহলে বস্তুর ঘনত্ব, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ম্যাথমেটিক্যালি বস্তুর, আমি বাংলায় জাস্ট সংক্ষেপে লিখছি, তুমি একটু লিখে নিও। বস্তুর ঘনত্ব = বস্তুর বাতাসে ওজন ইন্টু তরলের ঘনত্ব। তুমি তোমার মতো লিখো না, আমি একটু সংক্ষেপে করে দিলাম। বস্তুর বাতাসের ওজন ইন্টু তরলের ঘনত্ব বাই বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন। তুমি নিশ্চয়ই লিখে ফেলেছো সুন্দর করে এইভাবে, যে বস্তুর ঘনত্ব = বস্তুর বাতাস ওজন ইন্টু তরলের ঘনত্ব বাই বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর তরলের ওজন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা আমাদের ম্যাথ করার সময় লাগবে।